মুখার্জি, যাকে আমি বাংলার বাঙালির ভারতবর্ষের শত্রু বলে মনে করি। কারণ এই বাংলার মাটিতে জন্মে, বাঙালি হয়ে জন্মে, শিরায় যদি ন্যূনতম বাংলা মায়ের রক্ত থাকে, আপনি কখনো নেতাজির বিরুদ্ধে যেতে পারেন না। আপনি একই সঙ্গে নেতাজির পক্ষে এবং শ্যামাপ্রসাদের পক্ষে থাকতে পারেন না। হয় আপনাকে নেতাজির পক্ষে থাকতে হবে, নয় আপনি শ্যামাপ্রসাদের পক্ষে থাকবেন। হয় আপনি বাংলার পক্ষে থাকবেন, না হয় আপনি বিজেপির পক্ষে থাকবেন। হয় আপনি বাঙালির পক্ষে থাকবেন, আর না হয় ওই ব্রিটিশদের দালালদের পক্ষে থাকবেন। পক্ষ বেছে নিন বন্ধু, পক্ষ বাছুন। আজকেই আপনাকে পক্ষ বাছতে হবে। কে তৃণমূলকে বাঁচবেন, কে সিপিএম কে বাঁচবেন, কে কংগ্রেসকে বাঁচবেন, কে নকশাল এসোসিয়াই কাকে বাঁচবেন আমার জানার দরকার নেই। কিন্তু যদি আপনি বাংলা মায়ের দুধ খেয়ে থাকেন, এই বাংলার মাটিতে বাঙালি হয়ে জন্মে থাকেন, তাহলে আপনি বিজেপির পক্ষে যেতে পারেন না। এই এসআইআর এর নাম করে, ভোটার তালিকা সংশোধনের নাম করে তারা আপনাকে বোঝাচ্ছে এটা করে আমরা তৃণমূলকে হারাবো। আরে ভাই, তৃণমূল উপলক্ষ মাত্র, আসল লক্ষ্য বাংলা, আসল লক্ষ্য বাঙালি। ওরা আমার আপনার রক্ত চুষে খেতে চায়, এখানে তৃণমূলটা বড় কথা নয় তাদের কাছে। তারা তৃণমূলকে সামনে দেখাচ্ছে, রাজ্যের শাসক দলকে সামনে দেখাচ্ছে যে আমরা ওদের বিরুদ্ধে লড়ছি। ওরা তৃণমূলের বিরুদ্ধে বলে নয়, ওরা বাংলার বিরুদ্ধে লড়ছে। আসামে যে মডেলে এনআরসির নাম করে, যে মডেলে সেখানে লক্ষ লক্ষ বাঙালিকে তারা বেনাগরিক করেছে, হাজারে হাজারে বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে ভরেছে, শয়ে শয়ে বাঙালিকে কার্যত মৃত্যু মুখে ঠেলে দিয়েছে, সেই একই মডেল তারা বাংলায় এনেছে, আনতে চলেছে। 1950-তে কোথাও এসআইআর এর কথা, প্রসঙ্গ, উল্লেখ, প্রভিশন কোথাও কিচ্ছু নেই। ভারতের সংবিধানে কোথাও এসআইআর এর কথা বলা নেই। এবং যারা বলছেন বিভিন্ন রাজ্যেই তো এসআইআর হচ্ছে, কোথাও সমস্যা হচ্ছে না, বাংলায় কেন হচ্ছে? বাংলায় হচ্ছে কারণ তারা সমস্যা করতে চাইছে, তাই হচ্ছে। কারণ আমাদের রাজ্যের মানুষকে বারবার নাগরিকত্বের পরীক্ষা দিতে হবে। আমাদেরকে শুনতে হয় আমরা নাকি উইপোকা, আমাদেরকে শুনতে হয় আমরা নাকি রোহিঙ্গা, আমরা নাকি অনুপ্রবেশকারী। আর কোন রাজ্যের মানুষকে তাদের ভাষায় কথা বলার জন্য এ তো ঘুষপেটিয়া হ্যায়, এ তো বাংলাদেশি হ্যায়, একে পিটিয়ে মারো, ওটা অন্য কোন রাজ্যের মানুষের ক্ষেত্রে হয় না। এটা এক এবং একমাত্র বাঙালির ক্ষেত্রে হয়। যদি ন্যূনতম শির দ্বারা থাকে, যদি ন্যূনতম আত্মসম্মান বোধ থাকে, বাঙালি হিসেবে যদি ন্যূনতম সম্মান বোধ থাকে, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস হিসেবে নয়, বাঙালি হিসেবে ভেবে দেখুন, ভিন রাজ্যে আপনার ভাইটা, আমার ভাইটা যখন আক্রান্ত হয়, সে তৃণমূল বলে আক্রান্ত হয় না, সে বিজেপি বলে আক্রান্ত হয় না, সে সিপিএম বলে আক্রান্ত হয় না, সে এক এবং একমাত্র আক্রান্ত হয় সে বাঙালি বলে। যদি আমি বাঙালি বলে আক্রান্ত হই, আমাকে প্রতিরোধ বাঙালি বলেই করতে হবে। এবং সেই প্রতিরোধের ভাষা কি হবে, সেটা ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, নেতাজি সুভাষরা আমাদের দেখিয়ে গেছেন। বাংলাকে দখল করা, বাঙালিকে ধ্বংস করা এত সহজ নয়। অনেকে চেষ্টা করেছে, বাংলা ভাঙার চেষ্টা করেছে, মন্বন্তরের মুখে আমাদের ঢেলে দিয়েছে। 43-এর মন্বন্তরে 30 লক্ষ বাঙালিকে না খাইয়ে মেরেছিল, আমরা হারিনি। 47-এ ভারত ভাগের নামে কার্যত বাংলা এবং পাঞ্জাব ভাগ করা হয়েছিল। সেই বিভৎস ভাগের ক্ষত এখনো আমরা বয়ে নিয়ে চলেছি, কিন্তু আমরা হারিনি। কারণ বাংলা কোনোদিন হারেনি, বাঙালি কোনোদিন হারেনি। যত পরীক্ষার সামনে, যত অগ্নি পরীক্ষার সামনে আমাদের ফেলা হয়েছে, আমরাই জিতেছি। যারা ফেলেছিল তাদেরকে আমরা ধ্বংস করেছি। পরিশেষে একটাই কথা বলতে চাই, এই এসআইআর, এই নির্বাচন কমিশন, তাদের মালিক বিজেপি, বিজেপির মালিক আরএসএস, এরা বাংলা ও বাঙালির শত্রু। আমি আপনাদের অনুরোধ করব, হাত জোর করে, করজোড়ে অনুরোধ করব, নিজের জন্য, আপনার নিজের সন্তানের জন্য, আপনার আগামী ভবিষ্যতের জন্য পক্ষ বেছে নিন। আপনার ভাইকে ওরা পিটিয়ে মারছে বাংলায় কথা বলার জন্য, আপনার মায়ের বয়সী মহিলাকে ওরা লাইনে দাঁড় করিয়ে মারছে বাঙালি হওয়ার জন্য। আপনার আমার নাগরিকত্বকে বারবার প্রশ্নের মুখে পড়ছে, ফেলছে, আমাদেরকে পড়তে হচ্ছে, কারণ আমরা বাঙালি, অন্য কোনো কারণ নেই। আপনি অন্য কোন রাজ্যে, সে গুজরাট হোক, সে উত্তরপ্রদেশ হোক, মধ্যপ্রদেশ হোক, কেরালা হোক,
তামিলনাড়ু ও কোথাও আপনি শুনতে পাবেন না যে অমুক রাজ্যের মানুষটা ঘুষপেটিয়া বলে সন্দেহের মুখে পড়ছে। বাংলা আমার মাতৃভাষা। আমি গর্বের সঙ্গে বলবো আমি বাঙালি, আমি গর্বের সঙ্গে আমার ভাষাতেই কথা বলবো। এই অধিকার আমাকে কেউ দয়া করে দেয়নি। ভারতের সংবিধানে বাংলা ভাষা যে অন্যতম একটি ভাষা হিসেবে স্বীকৃত, সেটা কেউ দয়ার দান করেনি। আমরা রক্ত দিয়ে সেই অধিকার আদায় করেছি। ওই সংবিধান তৈরি হতো না যদি না আমরা রক্ত দিয়ে এই ভারতকে স্বাধীন করতাম। বাঙালি জাতি কারোর কাছে ঋণী নয়, গোটা ভারতবর্ষ আমাদের কাছে ঋণী। আর আজকে যখন সেই ব্রিটিশদের দালালরা আমাদেরকে পরীক্ষার মুখে ফেলছে, আমাদের মা বোনেদের, আমাদের ভাই বোনেদের পরীক্ষার মুখে ফেলছে, কার্যত তাদের প্রাণ নিয়ে নিচ্ছে, তখন সে একটাই কথা বলার, আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো এই শ্মশানে তোদের চিতা আমি তুলবই। এই বাংলার মাটি থেকে এই যুদ্ধ, এই পাল্টা যুদ্ধ আমরা ঘোষণা করছি। ওই আরএসএস বিজেপি ফ্যাসিস্ট শক্তিকে এই বাংলার মাটি থেকে গুড়িয়ে দিয়ে নিশ্চিহ্ন না করা অব্দি, শেষ নিঃশ্বাস অব্দি লড়বো, এই অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের প্রত্যেককে এই লড়াইতে বাঙালি হিসেবে, এই বাংলার ভূমি সন্তান হিসেবে আমি অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। পরিশেষে বলি, আমাদের একটাই মূল মন্ত্র, আমাদের একটাই যুদ্ধের আওয়াজ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক ধন্যবাদ। ধন্যবাদ অনির্বাণকে। দেশ বাঁচাও গণমঞ্চ এবং বাংলা একতা মঞ্চের যৌথ উদ্যোগে আজকে আমরা পথে নেমে প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে যে অঘোষিত জরুরি অবস্থা জারি করার পরিবেশ তৈরি করেছে, তার বিরুদ্ধে আমরা বিভিন্ন পেশার, বিভিন্ন মতের, বিভিন্ন ভাবনার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা পথে নেমেছি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নাট্য ব্যক্তিত্ব শুদ্ধ সত্য ঘোষ। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা স্বাগত জানাচ্ছি দিব্যজ্যোতি বসু, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তাকেও। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন শুদ্ধ সত্য ঘোষ। সবাই উপস্থিত সকলকে আমার নমস্কার জানাই। অনেক কথা হয়ে গেছে, সুতরাং যেগুলো হয়ে গেছে সেই কথাগুলোর মধ্যে আমি আর ফিরবো না। আমি সরাসরি শুরু করি দুটো জায়গা থেকে। এক নম্বর জায়গা হচ্ছে নির্বাচন কমিশন, সে নিয়ে কথা হয়ে গেছে। মুখ্য নির্বাচনী কমিশনার এবং নির্বাচন কমিশন আজ কাদের দালালি করছে সেটা আমাদের জানতে বাকি নেই, কিন্তু যেটা আমাদের আরেকটু ভালো করে খতিয়ে দেখতে হবে সেটা হলো এই দালালি করার সাহস তারা পাচ্ছে কোথা থেকে। এই যে আজকে বিজেপির নেতারা বলে যাচ্ছেন এত খাবো তত খাবো ইত্যাদি প্রভৃতি, বলছেন কাদের দৌলতে? যে সংগঠনটা দৌলতে তারা এই কথাগুলো বলছেন সেই সংগঠনটা হচ্ছে সংঘ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এবার এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নামের যে অর্গানাইজেশনটা যারা বিজেপিকে চালাচ্ছেন, তারা কি চেয়েছিলেন আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো, এবং দ্বিতীয় ধাপে আমরা বুঝে নেব যে কি করে তারা এখন কি চাইছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, একটু আগে শোভন সুন্দর বসু ছিলেন, তিনি বলছিলেন ক্ষুদিরামের কথা, তিনি বলছিলেন বাংলার বিপ্লববাদী আন্দোলনের কথা। বাংলার বিপ্লববাদী আন্দোলন যখন চলছে, সারা ভারতবর্ষে যখন অসহযোগ চলছে, যাবতীয় কিছু চলছে, ব্রিটিশের বিরুদ্ধে বিক্ষোভ ফেটে পড়ছে, তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি কাজ করেছিল, তারা কুচকাওয়াজ করতো ডান্ডা হাতে, হাফ প্যান্ট পরে। কোনো আন্দোলনে কখনো তারা কোনোদিন যোগদান করে। তারপরেও যখন তাদের অন্যতম পৃষ্ঠপোষক সাভারকার ধরা পড়লেন, আন্দামান জেলে গেলেন, সেই জেল থেকে চিঠির পর চিঠি তিনি ব্রিটিশ সরকারকে লিখে গেলেন। কেন না তার মুক্তি চাই। তিনি বেসিক্যালি মুচলেখা দিচ্ছিলেন। সেই সাভারকার নিজের নামের আগে বীর যোগ করে নিলেন। এবং যখন আমাদের স্বাধীনতার প্রাককাল এসে দাঁড়ালো,
আমরা বুঝতে পারলাম আমরা একটা ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হচ্ছি, দেশ ভাগ হতে চলেছে। হিন্দু মুসলিম এই চরিত্রকে সামনে এনে গোটাটা ভাগ বাটোয়ারা করার খেলা চলছে। সেই পর্যায়টা পেরিয়ে আসার পর যখন ভারতবর্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাঁড়াবার চেষ্টা করছে, সেই সময় একটু মনে রাখবেন যে 1948 সালে একটি শিবির হয় আলোয়ার নামক একটি জায়গায়, যেটা দেশীয় রাজ্য। এবং আলোয়ারের এই যে শিবিরটি হয়, সেই শিবিরের সম্পর্কে কাপুর কমিশনকে তথ্য দিয়েছিলেন, সেই সময় গান্ধী হত্যার পরে বসা কাপুর কমিশন তাকে তথ্য দিয়েছিলেন কিছু কিছু মানুষ। সেই শিবিরে কি হয়েছে? 20শে জানুয়ারি 1948-এ বিড়লা হাউসে প্রথম বোমা মেরে গান্ধীকে হত্যার চেষ্টা হয়। চেষ্টার পেছনে কারা ছিল আমরা অনুমান করতে পারি, কারণ তারপরে তাদেরই লোক গান্ধীকে হত্যা করবেন। তো এই যে হত্যার প্রিপারেশন চলছিল, এই হত্যার প্রিপারেশনটা কাদের জন্য চলছিল? দেশের কিছু রাজা যারা ভারতীয় যুক্তরাষ্ট্রে যোগদান করতে চান না, তারা পয়সা ঢালছিলেন আরএসএস এর মতন সংগঠনের পেছনে, সেই কর্মী বাহিনী তৈরি করার জন্য, যে কর্মী বাহিনী তৎকালীন যারা জাতীয় নেতা তাদের হত্যা করবে, রাষ্ট্র ক্ষমতা দখল করবে। পারেন কি পারলেন? দীর্ঘ সময় ধরে আরএসএস দাবি করেন যে তারা নিজেরা সাংস্কৃতিক সংস্থা, কিন্তু তারা যে আসলে সংস্কৃতিকে সামনে রেখে মূলত রাজনৈতিক ক্ষমতাটি দখল করতে চান, সেটা খুব বেশি দিন আড়ালে থাকেনি। যখন জরুরি অবস্থা জারি হয় ইন্দিরা গান্ধীর সময়, সেই সময় জয়প্রকাশ নারায়ণের আন্দোলনে আরএসএস প্রবেশ করেছিল। জয়প্রকাশ নারায়ণের সাথে তাদের কথা হয়েছিল যে তারা তাদের মুসলমান বিরোধিতা, খ্রিস্টান বিরোধিতা, দলিত বিরোধিতা ইত্যাদি বন্ধ করবে এবং সবাইকে সংগঠনের মধ্যে নেবে। কিন্তু সে কথা তারা রাখেনি, বরং কি করেছিল? কিছুদিনের মধ্যেই যখন দেখা গেল যে আরএসএস এর একটা বৃহদাংশ নেতৃবৃন্দ জেলে চলে গেছেন, সেই জেল থেকে তাদের মাথা, যিনি গোলওয়ালকার তখনকার মাথা, তিনি পরের পর ইন্দিরাকে চিঠি লিখতে লাগলেন। চিঠির বিষয় কি? সেই একই বিষয়, যে আমরা তো সাংস্কৃতিক সংস্থা, আমরা এসব করি না, আমরা খুব ভালো লোক। আপনার যা উদ্দেশ্য, মনে রাখবেন তখন ইন্দিরা গান্ধী একটি নির্বাচন করিয়েছিলেন, যে নির্বাচনটি অবৈধ বলে ঘোষণা হয়েছে। মনে রাখবেন যে আইন পাল্টে চেষ্টা করা হয়েছে তার রাজত্ব অক্ষুণ্ণ রাখার। সারা ভারত তার প্রতিবাদ করছে, কারণ ভারত গণতান্ত্রিক জায়গা। সেই গণতান্ত্রিক প্রতিবাদের মধ্যে দাঁড়িয়ে আরএসএস বলছে, আপনি এই যে কোর্টে জিতে এলেন, সুপ্রিম কোর্ট যে আপনার পক্ষে বলল, এর জন্য আপনাকে অভিবাদন জানাই। এবং যে কথাটার সঙ্গে বলছে সেটা হচ্ছে আমাদের মুক্তি দিন। মুক্তি দিলে কি করবে? মুক্তি দিলে যেটা করবেন সেটা কিছুদিনের মধ্যেই আমরা জেনে গেলাম। আমি জানি না আপনারা সংঘের মুখপত্র ইত্যাদি পড়েন কিনা। অর্গানাইজারের সেই সময়ের সম্পাদক ছিলেন KR মালগানি। মালগানি পরে রাজ্যসভার এমপিও হয়েছিলেন। মালগানি 1979 সালে একটি লেখা লিখছেন। সেই লেখাতে তিনি জানাচ্ছেন তাদের মূল উদ্দেশ্যটা কি। মূল উদ্দেশ্য হচ্ছে তারা হলেন ভারতের রাজগুরু। ভারত তো একটি গণতান্ত্রিক দেশ, রাজার রাজগুরুর দরকার হয়, ভারতের রাজগুরু দরকার হবে কেন? তারা বলছেন যে আমরা মেটাপলিটিক্যাল অর্গানাইজেশন, অর্থাৎ সাধারণ রাজনীতির বাইরে থেকে আমরা গোটা রাজনীতিকে নিয়ন্ত্রণ করব। এই যে জায়গাটা, এই জায়গাটা তারা জানিয়ে যখন দিলেন, তার পরিণতি কিন্তু আমরা দেখতে পেলাম সরাসরি যখন নরেন্দ্র মোদী রাজদণ্ড স্থাপন করলেন পার্লামেন্টে। এই স্থাপন করার পর থেকেই তারা ক্রমাগত চেষ্টা করে চলেছেন সমস্ত অঞ্চলকে দখল করার, যার মধ্যে অন্যতম বিরোধী অঞ্চল হচ্ছে বাংলা। বাংলাকে দখল না করতে পারলে তাদের যে অসুবিধাগুলো হচ্ছে, এখান থেকেই মুখ্যত প্রতিবাদ তৈরি হচ্ছে, ক্রমাগত প্রতিবাদ তৈরি হচ্ছে। এবং সেটাকে দমন করতে হবে। শুধু দমন করতে হবে না, বাঙালির ভাষা, বাঙালির খাদ্য, বাঙালির পোশাক সমস্ত কিছুকে পাল্টে ফেলতে হবে গোবলয়ে তাদের যে সংস্কৃতি সেই অনুযায়ী। এই দখলের অভিযানের নামই হচ্ছে নির্বাচন কমিশনের বর্তমান নির্বাচন, বর্তমান নির্যাতন। মাথায় রাখবেন, কোনো কাজ এমনি এমনি হয় না। আইনকে গতকাল বা পরশুদিন এই গানটা তৈরি করেছি আমি এডুকেশনে। ই ফ্ল্যাট মাইনাতে ই ফ্ল্যাট মাইনার
ই ফ্ল্যাট মাইনর। পথে এবার নেমেছি সাথী, চুপ করে আর থাকবো না। পথে এবার নেমেছি সাথী, চুপ করে আর থাকবো না। স্বৈরতার কালো বিপদ ভাঙবে মানুষ, বাঁচাবে না। একটু কমা কমা সাউন্ডটা কমা।